গ্রিনল্যান্ড একটি বিশাল বরফে ঢাকা দ্বীপ, যেখানে মানুষের সংখ্যা মাত্র প্রায় ৫৭,০০০। কিন্তু আজ এই ছোট জনসংখ্যা দ্বীপটি পরিণত হয়েছে একটি গ্লোবাল পাওয়ার স্ট্রাগলের কেন্দ্রে। গত বছর জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন যে গ্রিনল্যান্ডের আমেরিকার অংশ হওয়া উচিত। এমনকি তিনি সতর্ক করেছিলেন, ডেনমার্ক যদি এতে সম্মতি না দেয় তাহলে এটি একটি আনফ্রেন্ডলি অ্যাক্ট হিসেবে দেখা হতে পারে। চলুন আজ এই বরফ শীতল রহস্যের গভীরে যাওয়া যাক। কিছুদিন ধরেই খবরের শিরোনামে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে, তাই না? হঠাৎ করে বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো এই দ্বীপটার উপর এত আগ্রহী হয়ে উঠল কেন? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আসলে গ্রিনল্যান্ডকে কেনার এই ধারণাটা কিন্তু একদমই নতুন কিছু না। শুনলে হয়তো অবাক হবেন যে সেই ১৯৪৬ সালেই আমেরিকা ডেনমার্ককে $১০০ মিলিয়ন মূল্যের সোনা দিয়ে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিল। কাজেই বুঝতেই পারছেন আজকের এই আগ্রহের পেছনে একটা লম্বা ইতিহাস আছে। গ্রিনল্যান্ডের গুরুত্ব বুঝতে হলে সবার আগে এর অবস্থানটা দেখতে হবে। সত্যি বলতে এর ভৌগোলিক অবস্থানটাই এর সবচেয়ে বড় শক্তি। চলুন দেখি কেন এটা এত গুরুত্বপূর্ণ। এই মানচিত্রটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দ্বীপটা এমন এক জায়গায় অবস্থিত যা উত্তর আমেরিকা, ইউরোপ আর রাশিয়া এই তিনটে গুরুত্বপূর্ণ অঞ্চলের ঠিক মাঝখানে পড়েছে। সামরিক আর বাণিজ্যিক দুই দিক থেকেই এটা একটা অসাধারণ কৌশলগত পয়েন্ট। ব্যাপারটা শুনতে পুরনো দিনের কোল্ড ওয়ারের সময়ের মনে হলেও এটা আজও কিন্তু খুবই সত্যি। রাশিয়া থেকে আমেরিকায় বা আমেরিকা থেকে রাশিয়ায় যদি কোনো মিসাইল হামলা হয়, তার সবচেয়ে সোজা আর ছোট রাস্তাটা হবে আর্কটিকের ওপর দিয়ে। আর সেই রাস্তার ঠিক মাঝখানে একজন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে গ্রিনল্যান্ড। আর এখানেই রয়েছে P2 ফিক্স স্পেস বেস, যা আমেরিকার জন্য একটা ওয়াচ টাওয়ারের মতো। এটা আমেরিকার মিসাইল ডিটেকশন সিস্টেমের একটা খুবই জরুরি অংশ। শুধু তাই নয়, মহাকাশ পর্যবেক্ষণের জন্য এর ভূমিকা অমছুম। এক কথায় বলতে গেলে এটা পুরো উত্তর আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার চোখ আর কান হিসেবে কাজ করে। আচ্ছা, পুরনো দিনের কথা তো হলো, এখনকার দিনে কি হচ্ছে? বর্তমানে এই দ্রুত পরিবর্তনশীল আর্কটিক অঞ্চলকে ঘিরে একটা নতুন প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। দেখুন, জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিকের বরফ কিন্তু খুব তাড়াতাড়ি গলছে। আর এর ফলে যা হচ্ছে তা হল এশিয়া আর পশ্চিমের দেশগুলোর মধ্যে যাতায়াতের জন্য নতুন অনেক ছোট আর লাভজনক সমুদ্রপথ খুলে যাচ্ছে। যে দেশ এই রুটগুলো কন্ট্রোল করতে পারবে, ভবিষ্যৎ বিশ্ব বাণিজ্যে তারাই কিন্তু অনেক সুবিধাজনক জায়গায় থাকবে। আর এই সুযোগটা কাজে লাগাতে কিন্তু বড় বড় শক্তিগুলো একদমই বসে নেই। রাশিয়া তাদের পুরনো সোভিয়েত আমলের ঘাঁটিগুলো আবার চালু করছে, নিজেদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। অন্যদিকে চীন নিজেকে প্রায় আর্কটিক রাষ্ট্র বলে পরিচয় দিচ্ছে আর পোলার সিল্ক রোড নামে একটা প্রজেক্টের মাধ্যমে এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে চাইছে। তবে গ্রিনল্যান্ডের গুরুত্ব শুধু সামরিক বা বাণিজ্যিক দিক দিয়েই না, এর বরফের নিচে লুকিয়ে আছে বিপুল প্রাকৃতিক সম্পদ, যা আধুনিক যুগের সোনার মতো মূল্যবান। আর সেই সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রেয়ার আর্থ মিনারেলস। এখন প্রশ্ন হল, এই জিনিসটা কি? সহজ কথায় বলতে গেলে এগুলো ছাড়া আপনার হাতের স্মার্টফোন, ইলেকট্রিক গাড়ি বা এমনকি দেশের সুরক্ষার জন্য আধুনিক সামরিক সরঞ্জাম কিছুই বানানো সম্ভব না। এগুলো আধুনিক প্রযুক্তির একেবারে মূল উপাদান। আর মজার ব্যাপার হলো, এই অত্যন্ত জরুরি খনিজগুলো সাপ্লাই দেওয়ার ব্যাপারে এখন প্রায় একচেটিয়া রাজত্ব হল চীনের। ঠিক এই কারণেই আমেরিকা আর অন্য পশ্চিমী দেশগুলো চীনের ওপর থেকে নির্ভরতা কমাতে মরিয়া হয়ে অন্য উৎস খুঁজছে। আর গ্রিনল্যান্ড হতে পারে তাদের জন্য সেই কাঙ্ক্ষিত বিকল্প। আচ্ছা, এতক্ষণ তো আমরা শুনলাম বড় বড় দেশগুলো কি চায়, কিন্তু গ্রিনল্যান্ডের মানুষ তারা নিজেরা কি ভাবছে? চলুন এবার তাদের রাজনৈতিক পরিস্থিতি আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে একটু কথা বলা যাক। এই যে প্রায় $600 মিলিয়ন দেখছেন, এটা হলো প্রতি বছর ডেনমার্ক গ্রিনল্যান্ডকে দেয়। গ্রিনল্যান্ড নিজেদের শাসন নিজেরা চালালেও অর্থনৈতিকভাবে কিন্তু তারা ডেনমার্কের ওপর অনেকটাই নির্ভরশীল। এই টাকাটা তাদের সরকারি বাজেটের একটা বিশাল অংশ। তাদের রাজনৈতিক ব্যবস্থাটাও বেশ ইন্টারেস্টিং। দেখুন, নিজেদের পুলিশ, আদালত, এমনকি প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ কিন্তু গ্রিনল্যান্ডের হাতে। কিন্তু দেশের প্রতিরক্ষা, ফরেন পলিসি বিদেশের সাথে সম্পর্ক আর টাকা পয়সার ব্যাপারটা, এগুলো এখনও দেখে ডেনমার্ক। আমেরিকার কেনার প্রস্তাবের পর ডেনমার্ক আর গ্রিনল্যান্ড দুজনেই কিন্তু খুব পরিষ্কার করে বলে দিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। আর গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের মধ্যেও আমেরিকার অংশ হওয়ার কোনো ইচ্ছে নেই, বরং তাদের বেশিরভাগই চান আরও বেশি স্বায়ত্তশাসন অথবা একদিন পূর্ণ স্বাধীনতা পেতে। তাহলে আসল প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আর্কটিকের বরফ যত গলছে আর এই অঞ্চলের গুরুত্ব যত বাড়ছে, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ কে ঠিক করবে?
যারা একে নিজেদের স্বার্থে চায় সেই পরাশক্তিগুলো, নাকি যারা এই মাটিকে নিজের বাড়ি বলে মানে সেই ৫৭,০০০ মানুষ? উত্তরটা হয়তো সময় বলে দেবে।